এবারের গল্প ঘরের চালে তরমুজ চাষ। নগেন একজন গরিব চাষি। মাঠে তার এক টুকরো জমি আছে, যেটা জমিদারের কাছ থেকে ভাগে নেওয়া। এটা চাষ করে তাদের দুজনার সংসারটা কোনো রকম চলতো। কিন্তু এবছর বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরায় আবাদি জমিগুলো সব ফেটে চৌচির হয়ে গেছে। কি করব এবার আমি? মহাজনের আবাদি বা কিভাবে দেব? আবাদ দিতে না পারলে সুদে আসলে আমার ভিটে বাড়িগুলোই হাতিয়ে নেবে। কি রে নগেন, মাথায় হাত দিয়ে এত কি ভাবছিস? বলছি চাষবাস শুরু কর নাকি? কি যে করি বলেন না জমিদার মশাই। এই খরায় বৃষ্টি না হলে চাষ শুরু করব কি করে? তা বললে তো আর হবে না। দলিলে 5 বছরের চুক্তির ফসল তো দিতেই হবে। যদি ফসল দিতে না পারিস তবে সুদে আসলে তোর ভিটে বাড়ি দিবি। এখন তুই যা ভালো বুঝিস তাই কর। শোধ করে দেব জমিদার মশাই। আপনার সব টাকা, সব দেনা আমি পরিশোধ করে দেব। আমাকে একটু সময় দিন, দয়া করে আমাকে একটু সময় দিন। এই চল রে। নগেন দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে এলো। তার বউ তাকে দেখে বলল, কি গো, তোমার এত মন খারাপ কেন গো? কি হয়েছে? আর বলো না গিন্নি, এবছর খরায় মনে করো কোনো ফসলই তো মাঠে ফলবে না। জমিদার এসে বলল ফসলের ভাগ দিতে হবে। যদি না দেই তবে আমাদের ভিটে বাড়ি সব দখলে নেবে সে। সে কি গো, যদি সত্যি সত্যি আমাদের ভিটে মাটি দখল করে নেয় তবে কি হবে? জানি না গো গিন্নি, কিচ্ছু জানি না। তবে বসে থাকলে তো আর চলবে না। জমি কুপিয়ে দেখি কিছু চাষ করা যায় কিনা। বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। সৃষ্টিকর্তা যদি চায়, কপাল খুলতে কি আর দেরি লাগবে বলো? সে কথা মন্দ বলনি। কাল থেকে তাহলে আর বসে না থেকে কাজে নেমে পড়ো। পরদিন থেকে নগেন তার জমিটা ঠিকঠাক করা শুরু করলো। না, এভাবে আর হয় না। এত রোদে মাঠে তো থাকাই কষ্ট। জানি এত খরায় কখনো ফসল হয় না, তারপরেও কেন জানি না এই রোদের ভেতরেই কষ্ট করছি আমি। নগেন সেদিনের মতো বাড়ির দিকে রওনা দিল। সেবার হাজার চেষ্টা করেও নগেন মাঠে কোনো প্রকার ফসল ফলাতে পারল না। এইদিকে জমিদার তার বাড়িতে হাজির ফসলের ভাগ নেয়ার জন্য। নগেন, এই নগেন, বলি বাড়িতে আছিস? বাইরে আয় আর আমার ফসলের পাওনাটা মিটিয়ে দে। ইয়ে মানে জমিদার মশাই, আমাকে আর কিছুদিন সময় দিন না। আমি আপনার সব দেনা পরিশোধ করে দেব। আচ্ছা, তুই যখন বলছিস তখন তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার সব দেনা পরিশোধ করে দিবি, না হলে। এ কথা বলে জমিদার সেখান থেকে চলে গেল। এদিকে নগেন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল। এবার কি হবে গো? আজ 3 দিন হলো পেটে কোনো দানা পানিও পড়েনি। বাড়িতে শুধু পানি ছাড়া আর কি ছুটি নেই। তুমি কি দিয়ে জমিদারের দেনা পরিশোধ করবে? জানি না, জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে ফিরে যাব, আর বাড়ি ফিরবো না। তোমার জ্বালায় আমি আরো অতিষ্ঠ হয়ে গেলাম। আমি আবার কি করলাম? আমার হয়েছে সত্য জ্বালা, সব দোষ আমার। নগেন বইয়ের পরে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলের ভেতর চলে এলো। এ কি, আমি তো চিন্তা করতে করতে জঙ্গলের ভেতরে চলে এলাম। না না, আর সামনে এগোনো ঠিক হবে না। আমি বরং ওই বট গাছের নিচে বসে একটু জিরিয়ে নেই। বট গাছের নিচে বেশ ঠান্ডা। আমার তো ঘুম ঘুমও পাচ্ছে। নগেন কিছু সময় বাদে বট গাছের নিচে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের ঘোরেই সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। সাহায্য করো, দয়া করে কেউ আমায় একটু সাহায্য করো।
আমি এই যে তরমুজের ভারে অনেক দিন ধরে খুব কষ্ট পাচ্ছি। কে কে কান্না করছে এই গভীর জঙ্গলে? সামনে এসো, আবার সামনে এসো। কে কান্না করছো? আমি গো আমি। তোমার সামনে আসবো কি করে? আমি যে একটা তরমুজ গাছ, এই বট গাছেই আমার বাস। আরে তুমি তরমুজ গাছ হয়ে তুমি এত সুন্দরভাবে কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো যে সে গাছ নই। আমি হলাম এই জঙ্গলের ভেতরে গাছেদের জাদুকরি ফলের রানী। কিন্তু আমার কাছে এত ফল যে এদের ভারে আমার জীবনটাই যায় যায় অবস্থা। বলি তুমি কি আমায় একটু সাহায্য করবে? হ্যাঁ, কেন নয়, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এই গাছ থেকে সব তরমুজ পেড়ে আমাকে হালকা করে দাও, তবেই আমার শান্তি। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি আর কিছুক্ষণ কষ্ট করো, আমি তোমাকে এখনই কষ্ট থেকে মুক্ত করছি। নগেন তরমুজ গাছ থেকে এক এক করে সব তরমুজ কেটে গাছটিকে পরিষ্কার করে দিল। তরমুজ গাছটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নগেনকে বলল, ধন্যবাদ পথিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমাকে এই কষ্টের হাত থেকে বাঁচালে। এবার বলো, আমি তোমার কি উপকার করতে পারি? আমার জীবনে কষ্টের কোনো শেষ নেই। কতটা দুঃখ কষ্টের কথা বলবো তোমাকে। অভাবে অভাবে আমার জীবনটা কঠিন হয়ে গেছে। গাছটির নগেনের দুঃখ ভরা চেহারা দেখে খুব মায়া হলো। তখন সে কয়েকটা বীজ নগেনকে দিয়ে বলল। নগেন তরমুজ গাছের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে ডেকে সব কথা খুলে বলল। সত্যি বলছো? গাছটি যখন বীজ দিয়েছে তখন নিশ্চয়ই এতে কোনো মঙ্গল রয়েছে। আমাদের তো তরমুজ গাছ লাগানোর তেমন কোনো জায়গা নেই, তাই এই বীজ ঘরের পাশে লাগিয়ে দাও, বড় হলে সালে উঠিয়ে দেব। বেশ বুদ্ধি গিন্নি তোমার। বেশ বেশ, চলো তাহলে তরমুজের বীজগুলো লাগিয়ে দেই। নগেন তরমুজের বীজগুলো লাগিয়ে দিল। একদিন, দুদিন, 3 দিনের ভেতর তরমুজ গাছটি বড় হয়ে নগেনের চালে তরমুজে ভরপুর হয়ে গেল। হগো শুনছো? দেখো তো, 3 দিনের ভেতরে দেখছি তরমুজ গাছ বড় হয়ে তরমুজে ভরে গেছে। গিন্নি, কি যে খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজই তরমুজগুলো হাটে নিয়ে বিক্রি করে জমিদারের সব ঋণ পরিশোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, জমিদারের 5 বছরের ঋণ এবার একেবারে পরিশোধ করে ওই জমিটা ছাড়িয়ে দেবে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, সে কথা আর বলতে। এবার থেকে ঘরের চালে ওই তরমুজের চাষ করব। নগেন চালের ওপর থেকে তরমুজ পেড়ে হাটে নিয়ে গেল। হাটে নিয়ে নগেন বেশ চড়া দামে তরমুজগুলো বিক্রি করলো। এত টাকা? ওগো, এত টাকা তো আমি জীবনে প্রথম দেখছি। এত টাকার তরমুজ বিক্রি হলো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, জীবনে প্রথম আমিও এত টাকা একসাথে হাতে নিয়েছি। তুমি থাকো, আমি জমিদারের ঋণ পরিশোধ করতে গেলাম। নগেন জমিদারের বাড়ি গিয়ে জমিদারের হাতে 5 বছরের ঋণ একসাথে শোধ করে দিয়ে আসলো। জমিদার মশাই, আপনার সব ঋণ একসাথে পরিশোধ করলাম, আর জমিটাও ছেড়ে দিলাম। আপনার জমি আর চাষ করব না আমি। এত টাকা একদিনে ও কোথায় পেল? আবার বলছে জমি চাষ করবে না। হাবু, খোঁজ লাগা। এদিকে নগেন প্রতিদিন তরমুজ বিক্রি করে তার সংসারে বেশ সচ্ছলতা ফিরে এলো। হোগো, কখনো ভাবিনি আমরা একটু সুখের মুখ দেখবো, দুবার দুমুঠো ভাত শান্তিতে খেতে পারবো। হ্যাঁ বউ, সবকিছু সম্ভব হয়েছে ওই জাদুর তরমুজ গাছটির জন্য। আর তার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। এইদিকে হাবু খোঁজ নিয়ে নগেনের ঘরের চালে কুমড়ো চাষের খবর জানতে পেরে জমিদারকে জানালো। ও, বুঝেছি, এই জন্যই ব্যাটার মুখে এত লম্বা লম্বা কথা।
আবার জমি চাষ করবে না বললেই হলো। চল আজি, ওর তরমুজের গাছ কেটে সাফ করে দেব। জমিদার রেগে মেগে নগেনের বাড়ি এসে নগেনকে ডেকে বলল, নগেন, এই নগেন, শুনলাম তুই জাদুকরি তরমুজ বাজারে বিক্রি করছিস। গ্রামের মানুষকে মারার জন্য লেগেছিস তুই। আমার এলাকায় থেকে এত বড় কুকর্ম, তোকে আমি আজই ভিটে ছাড়া করবো রে হতচ্ছাড়া। না না জমিদার মশাই, আপনার ভুল হচ্ছে। এটা আমার চাষ করা তরমুজ গাছ। সে আমি খুব ভালো করে জানি। তোর ঘরের চালে তরমুজ চাষ করা দেখাচ্ছি, দাঁড়া। জমিদার যেই না তরমুজ গাছটি কাটতে গেল, সাথে সাথেই তরমুজ গাছটি তাকে আঁকড়ে ধরল। বাঁচা, আয় বাঁচা রে হাবু, আয় দাঁড়িয়ে দেখছিস কি? আরে বাঁচা রে, টেনে ধর, আমাকে টেনে ধর হাবু। বাপ কখনো বাপকেও ছাড়ে না। এবার আমাদের কোনো কাজে আর কেউ বাধা দেবে না গিন্নি, বুঝলে? হ্যাঁ গো, এবার যদি একটু শান্তিতে ভালোভাবে বসবাস করতে